তুমি চলে যাও না। ভয়ে কখনো গা ছমছম করে উঠবে। ওরা আমাকে এই ভাঙা সিঁদুর নিচে পুঁতে রেখেছিল। তার মানে তুমি জীবিত কেউ না। কখনো শিউরে উঠবে সারা শরীর। ভাঙ্গা ব্রিজের আশপাশ দিয়ে যাওয়াই যাবে না, এছাড়া তো কোনো উপায় নেই। ভাববেন এও কি সম্ভব? এবার কুয়াশায় শুনবেন রোমাঞ্চকর এক কাহিনী। বর্ষণ মুখর একটা সন্ধ্যা, 7:31 সেই সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ইউনুস মিয়া তার বাগান বাড়ির পাশে যে শান বাঁধানো পুকুর ঘাট, সেখানে দাঁড়িয়ে আছেন। মাথার উপর শরীফ মার্কা ছাতা ধরা, গায়ে সাদা পাঞ্জাবি, ভয়ে বেচারার মুখ পাংশু হয়ে আছে। গ্রামে বিদ্যুৎ সংযোগ থাকলেও ইউনুস মিয়ার বাড়িতে নেই, কারণ এতে তার বড় ভাই ইউসুফের কড়া নিষেধ আছে। ইউসুফ আলো সহ্য করতে পারে না, তার অন্ধকার খুবই প্রিয়। পুকুর ঘাটে 2 পা তুলে ইউসুফ বসে আছে, 2 হাত বুকের সামনে কাঙালের মতো ভাঁজ করে ধরা, একটা মাত্র আধছেঁড়া লুঙ্গি পরা সে। বৃষ্টিতে ভিজে চুপসে গেছে, কপাল বেয়ে পানি নামছে সরু ধারায়, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। ইউসুফের মেজাজ অনেক বেশি কড়া, এই যেমন এখন খুব কড়া হয়ে আছে ছোট ভাই ইউনুসের উপর। ইউনুস একটু কেশে বলল, ভাইজান, মিসির আলী নামের এক ভয়ানক বুদ্ধিমান মানুষ আমার বাড়িতে এসেছেন। আমি ভাবতেছি আপনার সমস্যার কথা উনাকে বলবো। ছোট ভাইয়ের ঔদ্ধত্যে ইউসুফ একটু বিরক্ত হলো, চোখ তুলে চাইল ছোট ভাইয়ের দিকে। বড় ভাইয়ের চোখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা তার ভয়ে হিম হয়ে গেল। এই অন্ধকারেও বিড়ির আগুনের মতো জ্বলছে ইউসুফের চোখ। ইউসুফ শ্লেষা মেশানো কণ্ঠে বললেন, আমার কোনো সমস্যা নাই, তুমি ওকে বলতে পারো, তবে কোনো লাভ নাই। গতবার তো স্কুল মাস্টারকে বলছিলা, মনে নাই? ওই স্কুলের মাস্টাররে কিভাবে মারছিলাম। বলেই ক্যানক্যানে কণ্ঠে উচ্চ স্বরে হেসে উঠল ইউসুফ। সেই হাসি যেন ইউনুসের বুক এফোর এফোর করে দিল। ইউনুস দ্রুত বলে উঠল, মিসির আলী সাহেব ভয়ঙ্কর বুদ্ধিমান, সে ওই স্কুল মাস্টারের মতো বোকা না, আপনি তার বুদ্ধির সাথে পারবেন না। ইউসুফ একদলা থুতু ফেলল ঘাটের পাকা ফ্লোরে, তারপর বলল, ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তাকে যেভাবেই হোক এখানে নিয়ে আসো, দেখা যাক। বলে ইউসুফ আস্তে আস্তে সিঁড়ি বেয়ে পুকুরের পানিতে নেমে গেল। হাঁটু পানি থেকে কোমর পানি, কোমর পানি থেকে গলা, একসময় পুরো শরীরটাই পুকুরের কালো পানিতে ডুবে গেল। ইউনুস কিছুক্ষণ তাকিয়ে রইল পুকুরের দিকে, তারপর অন্ধকার বাগান বাড়ি থেকে ধীরে ধীরে পা বাড়ালো মূল বাড়ির দিকে। মিসির আলী সাহেব টিনের তৈরি আধা পাকা ঘরের বারান্দায় বসে আছেন। বাইরে বৃষ্টি হচ্ছে টিপটিপ করে। মিসির আলী সাহেবের টিপটিপ বৃষ্টি খুবই পছন্দ। টিপটিপ বৃষ্টি আসলে অলস বৃষ্টি, আর বয়সের কারণে তার নিজের গতিও একটু মন্থর হয়ে গেছে, আর সেই কারণে অলস জিনিস ইদানিংকালে তার খুব ভালো লাগছে। লক্ষণ ভালো না। গ্রামে গ্রামে এখন বিদ্যুতের ছড়াছড়ি, এই বাড়িতেও বিদ্যুৎ আছে, তবে মিসির আলী সাহেব বারান্দার লাইট অফ করে দিলেন, কারণ বিদ্যুতের আলোয় বৃষ্টি দেখতে ভালো লাগে না। কোথায় যেন পড়েছেন, চাঁদের জ্যোৎস্না দেখতে হয় খোলা মাঠে, আর রাতের বৃষ্টি দেখতে হয় অন্ধকারে বসে। মিসির আলী অনেক চেষ্টা করলেন কথাটা কার মনে করতে, কিন্তু পারলেন না। স্মৃতিও বেইমানি করা শুরু করে দিয়েছে, লক্ষণ খুবই খারাপ। বেতের চেয়ারে 2 পা তুলে বসলেন মিসির আলী, হাতে ধোয়া ওঠা 1 কাপ লাল চা, চায়ে একটু লবণ দেওয়া, তবে খেতে ভালোই হয়েছে। মিসির আলী একটা সিগারেট ধরালেন। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, তিনি বৃষ্টি দেখে মুগ্ধ হয়ে গেলেন। তারপর হঠাৎ
একটা কবিতার 2 লাইন আবৃত্তি শুরু করলেন। আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, এই 2 লাইনে উনি আবৃত্তি করতে লাগলেন। মিসির আলী প্রায় পুরো কবিতাটাই মুখস্থ পারেন, তার স্মৃতিশক্তি বেশ ভালো। তবুও কেন তিনি শুধু এই 2 লাইন আবৃত্তি করছেন তা বুঝতে পারলেন না। এই অজপরা গায়ে এসেছেন একটা বিয়ের দাওয়াতে, কিন্তু শহরে ফেরার আগেই বৃষ্টি শুরু। রাস্তায় পানি উঠে যাওয়ায় বাস চলাচল বন্ধ, তাই শহরে ফিরতে পারেননি। বিয়ে বাড়িতে অনেক লোকজন, তাদের থাকার ব্যবস্থা হলো প্রতিবেশীদের বাড়িতে। আর মিসির আলীর দায়িত্ব পড়ল ইউনুস সাহেবের ঘাড়ে। ইউনুস সাহেব একজন অবস্থা সম্পন্ন মানুষ। গঞ্জে বিরাট দোকানপাট, আর গ্রামে তো জমি জমার অভাব নেই। সব অবস্থা সম্পন্ন মানুষের মধ্যে যেমন একটু অস্বাভাবিকতা থাকে, ইউনুস সাহেবও তার ব্যতিক্রম নন। 55 বছরের এই লোকটি কখনোই মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারেন না। মিসির আলী অবশ্যই এ ব্যাপারে একটা লজিক দাঁড় করিয়েছেন। হতে পারে লোকটির কোনো পুরনো পাপ রয়েছে মনে। তার ভয় হয় যদি তার চোখের দিকে তাকালেই সবাই বুঝে ফেলে তার পাপটা কি। ইউনুস সাহেবকে নিয়ে এই ধরনের চিন্তা ভাবনা করছেন বলে মিসির আলী একটু লজ্জিত হলেন। লোকটা যথেষ্ট অমায়িক এবং মিশুক। মিসির আলীর সিগারেট শেষ, চায়ের খালি কাপটা মেঝেতে রাখলেন তিনি। তারপর ঘড়ি দেখলেন, রাত 9টা। বৃষ্টির বেগ বাড়ছে, টিনের চালে শব্দ হচ্ছে অবিরত। ইউনুস সাহেব মিসির আলীর ফরমাস খাটবার জন্য পাশের বাড়ির একটা ছেলেকে ডেকে এনেছেন। তার নাম মতিন। মতিন বারান্দার মাটিতে শুয়ে আছে। বিছানা পেতে শোয়ার সাথে সাথেই সে গভীর ঘুমে চলে গেল। যা হোক, ইউনুস সাহেব বিয়ে করেননি। পাশের বাড়ি থেকে মতিনের মা এসে রান্না করে দিয়ে যায়। এত বড় বাড়িতে ইউনুস সাহেব একা কিভাবে থাকেন তা ভাবতেই একটু অবাক হলেন মিসির আলী। কোথায় যেন একটু অস্বাভাবিকতা রয়েছে। মন বলছে, সাবধান মিসির আলী, সাবধান। রাত 10টা। সামনাসামনি 2টা বেতের চেয়ারে বসে আছেন মিসির আলী আর ইউনুস সাহেব। যথারীতি ইউনুস সাহেবের চোখ নিচের দিকে। পাশে এখনো মতিন ঘুমাচ্ছে বেঘোরে। বারান্দায় 2টা 5 টাকা দামের মোমবাতি জ্বলছে। বাইরে বৃষ্টির বেগ বাড়ছে। বাতাসে মোমের শিখা তীর তীর করে কাঁপছে। বারান্দায় গভীর নিস্তব্ধতা ভর করেছে। মিসির আলী একটু অস্বস্তি বোধ করলেন। শেষে তিনি নিজেই নীরবতা ভঙ্গ করে বললেন, আপনাদের গ্রামটা অনেক সুন্দর, আমার ভালো লেগেছে। ইউনুস সাহেব চোখ তুলে একটু মিসির সাহেবের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ফেললেন। জি, ঠিক বলেছেন স্যার। আবার নিস্তব্ধতা নেমে এলো। মিসির আলী সাহেব এবার সত্যি সত্যি অস্বস্তিতে পড়ে গেলেন। তবে এইবার নীরবতা ভঙ্গ করলেন ইউনুস নিজেই। স্যার, আমি আপনার কথা অনেক শুনেছি। আপনি অনেক বিজ্ঞ লোক, এটা আমি জানি। আমার একটা সমস্যা আছে স্যার। মিসির আলী একটু নড়ে চড়ে বসলেন, একটা সিগারেটও ধরালেন। তারপর বললেন, হ্যাঁ অবশ্যই, বলুন, আমি শুনছি। ইউনুস সাহেব একটা পুরাতন ছবি দিলেন মিসির আলীকে। তিনি ছবিটা নিয়ে মোমের আলোতে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। একজন যুবকের সাদা কালো ছবি। চেহারায় কিছুটা কাঠিন্য আছে, যা ইউনুস সাহেবের চেহারায় অনুপস্থিত। ইউনুস সাহেব মাটির দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, এটা আমার বড় ভাইয়ের ছবি। আজ থেকে ঠিক 32 বছর আগের। তার নাম ইউসুফ। আমার থেকে 3 বছরের বড়। আমাদের 2 ভাইয়ের মধ্যে অসম্ভব মিল ছিল স্যার। আমার বয়স তখন 20 কি 21 বছর হবে। আমরা 2 ভাই বাপের ব্যবসা দেখাশোনা করি। বাপের বিরাট কারবার ছিল গঞ্জে। রাতের বেলা আমরা 2 ভাই পালা করে দোকানে থাকি। আমার মা অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। বাবা অনেক শখ করে ওই পাশের বাগান বাড়িটা করেছিলেন। আমাদের বাড়িতে আমি, আমার ভাই ইউসুফ আর বাবা ছাড়াও একজন অন্য মানুষ থাকতো।
তার নাম ছিল মণি, আমার এক খালাতো বোন। বাপ মা মরা মেয়ে ছিল সে, তাই আমার বাবা ওকে আমাদের বাড়িতে এনে রাখেন। তার ইচ্ছা ছিল মণি বড় হলে তাকে বিয়ে দেবেন। মনির বয়স তখন প্রায় 17-18 বছর হবে। দেখতে অনেক রূপবতী ছিল মণি। মণি সেই ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে মানুষ, আমরা একসাথেই বড় হয়েছি। বাবা অনেক দেখে একটা ভালো সম্বন্ধ ঠিক করেন মনির জন্য। ছেলেও গঞ্জে ব্যবসা করে, বিয়ে প্রায় ঠিকঠাক। সেদিন এমন এক বৃষ্টির রাত, আমি গঞ্জের দোকানে, রাতে ওইখানেই থাকবো। বাইরে অনেক ঝড়, দোকানে আমি একাই থাকি। রাতের বেলা সব কর্মচারীরা ছুটিতে থাকে। গঞ্জ থেকে আমাদের বাড়িও প্রায় 3 কিলোমিটার দূরে। সেই রাতে মণি আমার বড় ভাই ইউসুফের সাথে পালিয়ে গেল। বুঝলাম ভাইয়ের সাথে মনির মন দেওয়া নেওয়া ছিল অনেক আগে থেকেই। মিসির সাহেব, আপনি কি আমার কথা শুনছেন? মিসির আলী তন্ময় হয়ে শুনছিলেন। কিছু প্রশ্ন এসেছে তার মনে, যেমন 2 ভাইয়ের মধ্যে তো অনেক মিল, তাহলে স্বাভাবিকভাবেই বড় ভাইয়ের প্রণয়ের কথা তার আগে থেকেই জানার কথা ছিল। যাই হোক, মিসির আলী আর প্রশ্ন করলেন না। তিনি একটা সিগারেট ধরাতে ধরাতে বললেন, বলেন, আমি শুনছি। মিসির আলী সারা পেয়ে ইউনুস সাহেব আবার শুরু করলেন। আমার বাবা তখন ছেলের জন্য প্রায় পাগল হয়ে গেলেন। আমার বাবা অতি ভালো মানুষ ছিলেন। ভাই যদি বলতো যে ও মনিকে বিয়ে করতে চায়, তাহলে বাবা নির্দ্বিধায় রাজি হয়ে যেতেন, তাতে কোনো ভুল নেই। বাবা তখন ব্যবসা বাণিজ্য পুরোই ছেড়ে দিলেন। সারাদিন বাগান বাড়িতে থাকেন একা একা। আমিই তখন ব্যবসা চালাই। আমরা অনেক জায়গায় লোক পাঠিয়েছি তাদের খোঁজে, কিন্তু কোনো খোঁজ পাইনি। এভাবে প্রায় বছর খানিক চলে গেল। একদিন সন্ধ্যায় বাবা আমাকে বাগান বাড়িতে ডেকে বললেন, আমি স্বপ্নে দেখেছি তোর ভাই আর মনি এই দুনিয়াতে আর নাই। ওরা দুজন আমাকে ডাকছে। আমার সময় বুঝি শেষ হয়ে গেল রে বাপ, বলে কান্নাকাটি শুরু করলেন তিনি। আমি তেমন গুরুত্ব না দিয়ে দোকানে চলে গেলাম। পরদিন সকালে বাবার মৃতদেহ পাওয়া গেল বাগান বাড়ির পুকুরে। রাতের বেলা যে কোনো কারণে হোক বাবা পুকুরে নেমেছিলেন, তারপর আর উঠে আসতে পারেননি। মিসির আলী এবার একটা প্রশ্ন না করে থাকতে পারলেন না, কোন থানা পুলিশ হয়েছিল? ইউনুস সাহেব একবার চোখ উঠিয়ে আবার নামিয়ে ফেললেন, বললেন, আসলে তখন তো থানা এত কাছে ছিল না। পুলিশে খবর দিতে অনেক সময় লাগতো, তা প্রায় 8-10 ঘন্টার পথ ছিল। তাই গ্রামের ইমাম সাহেব সহ আমরা লাশ দাফন করে দিই। জানেন তো, মৃতদেহ বেশি সময় মাটির উপরে রাখা ঠিক না, এতে মৃতের আত্মা কষ্ট পায়। মিসির আলী সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দিলেন, বললেন, সেটা জানি। আচ্ছা, ওই ইমাম সাহেব কোথায় আছেন যিনি আপনার বাবাকে দাফন করছিলেন? ইউনুস সাহেব বললেন, ওই ইমাম ভিনদেশী মানুষ ছিলেন। ওনার বাড়ি ছিল রংপুর। তিনি একদিন রাতে কাউকে কিছু না বলে চলে যান। ওনার বাড়ির ঠিকানা আমাদের কারোর জানা নেই, আর উনি নিজেও আর কোনোদিন ফেরত আসেননি। মিসির আলী বললেন, আচ্ছা, ভালো, তারপর? বন্ধুরা, আরো একবার স্বাগত জানাচ্ছি সাসপেন্সের এই রাতে, অর্থাৎ কুয়াশার রাতে, এবং সঙ্গে আছে আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। আজকে আমরা শুরু করেছি প্রতিবারের মতোই একজন শ্রোতার পাঠানো গল্প, এবং গল্পটি পড়ে শোনাচ্ছে সেতু। গল্পটি শেষ হয়নি, প্রথম অংশ আমরা শুনেছিলাম ব্রেকের আগে। এখন বাকি অংশটা শুনবো, তারপর আবারও ফিরে আসছি, আমার সঙ্গেই থাকবেন। আর পরপর 3 জন পরিবারের মানুষকে হারিয়ে আমি একটু বিভাগী হয়ে যাই। ব্যবসা বাণিজ্য ছেড়ে দেই কর্মচারীদের উপর। আমিও বাবার মতো ওই বাগান বাড়িতেই আশ্রয় নেই। সারাদিন সারা রাত ওখানেই থাকতাম। আমার খুব মন খারাপ হতো, আমি বাবা বাবা বলে কাঁদতাম। এভাবে কতদিন গিয়েছিল জানি না। হঠাৎ এক গভীর রাতে আমি বাগান বাড়ির বারান্দায় বসেছিলাম। তখন শীতকাল, বাইরে তখন ঘন কুয়াশা।
কুয়াশার কারণে আকাশের চাঁদ দেখা যায় না ঠিক মতন। আমি কাঁদছি, হঠাৎ দেখি সেই কুয়াশা ভেদ করে একজন মানুষ এসে দাঁড়ালো আমার সামনে। অন্ধকার আর চাঁদের আলোর লুকোচুরির কারণে লোকটাকে ঠিক চেনা যাচ্ছে না, তবে এইটুকু বুঝতেছি লোকটির সারা শরীর পানিতে ভেজা। আমি অবাক হয়ে গেলাম, কারণ এদিকে শীত অনেক বেশি পড়ে, আর এই শীতের রাতে কেউ একজন খালি গায়ে মাত্র একটা লুঙ্গি পরে থাকতে পারে, না দেখলে বিশ্বাস করা যায় না। আমি বললাম, কে কে ওখানে? লোকটা জবাব দিল, আমি তোর বড় ভাই ইউসুফ, তুই আমার সাথে আয়। বলে লোকটা উল্টে হাঁটা দিল। আমার মনে তখন অনেক আনন্দ। আজ এত বছর পরে আমার ভাই এসেছে। ভাইকে পাবার আনন্দে তখনকার অস্বাভাবিক ব্যাপারগুলো আর চোখে পড়ল না আমার। আমি মন্ত্রমুগ্ধের মতো হাঁটা ধরলাম ভাইয়ের পিছনে পিছনে। দেখি আমার ভাই বাগান বাড়ির গাছের ফাঁক দিয়ে আস্তে আস্তে পুকুরের দিকে এগিয়ে যাচ্ছে। আমিও গেলাম। দেখি ভাই আস্তে আস্তে হিম পানিতে গলা পর্যন্ত নেমে গেল। আমি পুকুরের পাড়ে এসে দাঁড়ালাম। আমার ভাই তখন আমাকে বলল, ইউনুস, আমি ফিরে আসছি। আমি বললাম, ভাই একদিন তুমি কই ছিলা? ভাই আমার কথার জবাব না দিয়ে বলল, ইউনুস, আমি আর মনি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় রাস্তায় আমাদের ডাকাত ধরল। তারপর ওরা আমাকে মেরে নদীতে ভাসিয়ে দেয় আর মনিকে কোথায় যেন নিয়ে গেল। সেই থেকে আমি পানি ছাড়া থাকতে পারি না। আমি এখন থেকে এই পুকুরেই থাকব। আমার তখন ভয়ে হাত পা বরফ হয়ে গেছে। আমি একটা ঢোক গিলে বললাম, মরে গেছো মানে কি? ভাই একটু খনখনে গলায় বলল, মরে গেছি মানে মরে গেছি, ইন্তেকাল করছি, এবার বুঝছস? আমার তখন অবস্থা খারাপ। আমি কোনো মতে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার যতদিন ইচ্ছা থাকবা, কোনো সমস্যা নাই। ভাই হেসে বলল, তুই ভয় পাইস না, আমি তোর কোনো ক্ষতি করব না। তুই শুধু আমি যা যা বলবো তাই করবি। এই পুরা বাগান বাড়ির পাশে দেওয়াল তুলে দিবি যেন কেউ আসতে না পারে, আর এই পুকুরের পশ্চিম পাশে একটা পাকা ঘাটলা তুলে দিবি। আমি রাতের বেলা এখানে বসে আরাম করব। আর শোন, আমার কথা কাউকে বলবি না, না হলে তোর ক্ষতি হবে। আর যাকে বলবি তাকে আমি মেরে ফেলবো, আমার নিজের জন্য, মনে থাকে যেন। আমি বললাম, ঠিক আছে ভাই। তারপর আমি পুরো বাগান বাড়ির চারপাশে দেয়াল তুলে উপরে কাঁচের টুকরা দিয়ে দেই, আর একটা সুন্দর শান বাঁধানো পাকা ঘাট তৈরি করি। মিসির আলী এবার একটু নড়ে চড়ে বসলেন। খারাপ না, ভালো একটা গল্প। যদিও অনেক ফাঁক ফোকর আছে, তবু গ্রামের একজন সামান্য ব্যবসায়ী এত সুনিপুণ ভাবে গল্প ফাঁদতে পারেন, তার মেধা অসাধারণ। মিসির আলী বললেন, আপনি এই ঘটনা কাউকে বলেছিলেন? ইউনুস সাহেব বললেন, হ্যাঁ, একজনকে বলেছিলাম, আমাদের গ্রামের স্কুলের অঙ্কের মাস্টার। উনি বললেন, ঠিক আছে, আমি এক রাত পুকুর পাড়ে থাকব। পরদিন সকালে ওনাকে মৃত অবস্থায় পুকুরের পানিতে ভাসতে দেখা গেল। মিসির আলী বললেন, তো আপনি আমার কাছে আসলে কি চাচ্ছেন? ইউনুস সাহেব একটু কেশে নিলেন, তারপর বললেন, দেখেন মিসির সাহেব, আমি গ্রামে থাকতে পারি, কিন্তু আমি বিএ পাশ করেছিলাম সেই সময়। আমি দেশি বিদেশি লেখকের অনেক বই পড়ি, সেই সুবাদে আপনারও কয়েকটা বই পড়েছি। আমার ধারণা ওই পুকুর পাড়ে আমার এক ধরনের হেলুসিনেশন হয়। হঠাৎ যেন ইউনুস সাহেবের গলা কেঁপে উঠল, আমি চাই আপনি আমার এই রোগীর চিকিৎসা করে দেবেন, আমি সুস্থ হতে চাই। মিসির সাহেব কিছু বললেন না, তার মাথায় অনেক চিন্তা ভাবনা চলছে। তারপর মিসির সাহেব বললেন,
ঠিক আছে, আপনি ঘুমান। আমি কাল ওই বাগান বাড়িটা দেখব, আর কাল রাতে আমি ওখানে থাকব। পরের দিন মিসির আলীর অনেক ব্যস্ত একটা দিন গেল। সারাদিনই বৃষ্টি ছিল, তবু উনি সেদিন গ্রামের মসজিদে গেলেন। মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বললেন, গ্রামের কয়েকজন বৃদ্ধ মানুষের সাথেও কথা বললেন, আর দুপুরে গেলেন থানায়। চেষ্টা করলেন কিছু তথ্য জোগাড় করার। একটা অদ্ভুত তথ্য পেলেন তিনি। বাগানবাড়ির ঘাটলা বানানোর জন্য মাত্র একজন লোক রেখেছিলেন ইউনুস সাহেব, আর ওই লোকটিও ঘাটলার কাজ পুরোপুরি শেষ হবার আগেই মারা পড়ে। তার লাশও পাওয়া যায় ওই পুকুরের পানিতে। এরকম একটি গুরুত্বপূর্ণ তথ্য ইউনুস কেন গোপন করলো তা বুঝতে পারলেন না মিসির আলী। বিকেলে যখন ইউনুস সাহেব বাড়ি ফিরলেন, তখন মিসির আলী পুরো কাক ভেজা হয়ে গেছেন। শরীর গরম হয়ে আসছে, জ্বর জ্বর ভাব। ইউনুস সাহেবও জ্বরে পড়েছেন, প্রায় 102 ডিগ্রির মতন। মিসির আলী একটা ফ্লাস্কে কিছু চা আর এক প্যাকেট বেনসন নিয়ে ইউনুস সাহেবকে বললেন, আমাকে আপনার বাগান বাড়িতে রেখে আসুন, আমি আজ রাতে ওখানেই থাকব। ইউনুস সাহেব মিসির আলীকে বাগান বাড়িতে নিয়ে গেলেন। মূল ফটকে বিশাল লোহার গেট, গেটে বিশাল এক তালা। সেই তালা খুললেন ইউনুস সাহেব। মিসির আলী অবাক হয়ে দেখলেন গেটের চাবি ইউনুস সাহেবের কোমরে একটা কালো সুতা দিয়ে আটকানো, এবং সেখানে মাত্র একটাই চাবি। বুঝতে পারলেন এই চাবি তিনি 1 মিনিটের জন্য হাতছাড়া করেন না। মিসির আলীকে বাগান বাড়িতে রেখে ইউনুস সাহেব চলে গেলেন বাড়িতে। যাওয়ার সময় মিসির আলী খেয়াল করলেন ইউনুস সাহেব জ্বরে কাঁপছেন। রাত 8টা। মিসির আলী পুরো বাগান বাড়ি দেখা শেষ করলেন মাত্র। এত বড় বাগান বাড়িকে পুরোটাই মৃত নগরীর মতো মনে হচ্ছে। অনেক আগাছা আর পুরনো পাতায় ভরে আছে জায়গাটা। কতগুলো দিন এখানে মানুষের আনাগোনা নেই ভাবতেই একটু বিস্ময় অনুভব করলেন তিনি। আকাশে এখন কালো মেঘের খেলা, এই আসছে এই যাচ্ছে। মিসির আলী আগে থেকে একটা ছাতা আর একটা চেয়ার নিয়ে রেখে এসেছিলেন পুকুর পাড়ে, শান বাঁধানো ঘাটলার ঠিক অপর পাশে। মিসির আলী পুকুর পাড়ে গিয়ে চেয়ারে বসলেন। কাঁধের উপর ছাতাটা ফেলে 1 কাপ চা নিলেন। চা শেষ করেই একটা সিগারেট ধরালেন। বর্ষাকালে চারপাশে ব্যাঙের ডাকে মুখরিত থাকে, কিন্তু এই পুকুরের কোনো ব্যাঙের ডাক শোনা যাচ্ছে না। অবাক করা বিষয়, ব্যাপারটা কেমন যেন ভৌতিক মনে হলো। মৃদু হাসলেন মিসির আলী। তিনি ভূতে ভয় পান না, তবে সাপ খোপে তার বেশ ভয়। তাই তিনি মাটি থেকে চেয়ারে পা তুলে নিলেন। শুরু হল অপেক্ষার পালা। তিনি কোনো আলো জ্বালাননি, কিন্তু ছোট একটি টর্চ রেখেছিলেন পকেটে। ইউনুস সাহেবের ব্যাপারটা নিয়ে ভেবেছেন মিসির আলী। তিনি একটা সাধারণ মানসিক রোগে ভুগছেন। এই রোগের রোগীরা নিজেদের চারপাশে এক ধরনের আলাদা জগৎ তৈরি করে নেয়। সে জগতের দ্বিতীয় কোনো সত্তার প্রবেশ নিষিদ্ধ। যে খুনগুলো হয়েছে এই পুকুরে, সেগুলো একদিক থেকে দেখলে খুবই সাধারণ খুন হতে পারে, এতে কোনো রহস্য নেই। যেমন স্কুল মাস্টার খুব সাধারণ একজন মানুষ ছিলেন, পরকালে ভয়ানক বিশ্বাস করতেন তিনি। এই তথ্যগুলো মাস্টার সাহেবের বাড়ির লোকজনের কাছ থেকে জেনেছেন মিসির আলী। হয়তো ইউনুস সাহেবের গল্প তার মনে দাগ কাটে। রাতে এই নির্জন বাগান বাড়িতে বেড়াতে এসে তিনি হ্যালুসিনেশনের জন্য কিছু একটা দেখেন, তারপর পুকুরে লাফিয়ে পড়েন। মাস্টার সাহেব সাঁতার জানতেন না, তাই সহজেই মারা যান। ইউনুস সাহেবের বাবার ক্ষেত্রেও একই ব্যাখ্যা দেওয়া যায়। বৃদ্ধ মানুষ ছিলেন উনি, তার উপরে ছেলে হারানোর শোক। তাছাড়া অনেকদিন একা একাই নির্জন বাগান বাড়িতে থাকার কারণে উনিও এক ধরনের মানসিক সমস্যায় পড়েন। আর মসজিদের হুজুর হয়তো সত্যি সত্যি দেশের বাড়িতে চলে যান। ইউনুস সাহেবের এই রোগ সারাতে হলে প্রথমেই প্রমাণ করতে হবে যে তার ধারণা ভুল। তিনি কোনো মৃত ভাইকে দেখেননি। কাল সকালে যখন মিসির আলী অক্ষত অবস্থায় বাড়ি ফিরবেন, তখনই একমাত্র তাকে বিশ্বাস করানো সম্ভব হবে। রাত অনেক হলো, প্রায় 1টা। বসে থাকতে থাকতে মিসির আলীর কোমর ব্যথা হয়ে গেছে। তিনি একটু নড়ে চড়ে বসলেন। টিপ টিপ শব্দে অবিরাম বৃষ্টি ঝরছে। পুকুরের পানিতে বৃষ্টির ফোঁটা পড়ে এক চমৎকার শব্দ সৃষ্টি হচ্ছে। মিসির আলী মুগ্ধ হয়ে শুনছেন সেই শব্দ। এমন সময় পুকুরের পানিতে একটা আলোড়নের শব্দ শোনা গেল।
তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন পুকুরের পানির দিকে। কই, না তো কিছুই না, হয়তো কোনো বড় মাছ শব্দ করছে। মিসির আলী ভালো করে খেয়াল করলেন, এই তো কিছু একটা নড়ছে পানির মধ্যে, ঠিক ঠিক পুকুরের মাঝখানে। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। জিনিসটা আস্তে আস্তে পুকুরের ঘাটলার দিকে এগিয়ে আসছে। মিসির আলী তার চোখকেও বিশ্বাস করতে পারলেন না। কেউ একজন মিসির আলীর মাথার ভিতর থেকে আর্তনাদ করে চিৎকার করে উঠে বলল, পালাও মিসির আলী, পালাও। আর আমাদের এখন হচ্ছে মূল গল্প শোনার সময়, অর্থাৎ নিয়মিত কুয়াশায় যেটা আমার মূল একটি কাহিনী থাকে, খুব চমৎকার ভাবে যেটা উপস্থাপন করা হয়। আর আজকেও তেমনি গল্প এখন আমরা চলে যাচ্ছি, এবং এই গল্পটি আমাদেরকে পাঠিয়েছে, মূল গল্পটি পাঠিয়েছেন বা লিখেছেন গৌরাঙ্গ লাহিড়ী। গৌরাঙ্গ লাহিড়ী আর বাকি কলাকুশলীদের নাম আমি পরে জানিয়ে দিচ্ছি। তিন গ্রামের বাড়িতে অনেক এখন বাস স্ট্যান্ডে অপেক্ষারত। কখন আসবে গাড়ি, এই অপেক্ষার মধ্যে তার বিরক্তি ফুটে উঠেছে স্পষ্টভাবে তার চোখে মুখে। তারপর হঠাৎ দেখা গেল বাস আসছে। আর দেরি না করে অনেক এক লাফে বাসে উঠে পড়ল। তারপর তার নির্ধারিত সিটে গিয়ে বসলো আর মনে মনে ভাবলো ঢাকা থেকে তার গন্তব্যে পৌঁছতে 4-5 ঘন্টা লাগবে। তাই সে আবার বাস থেকে নেমে কিছু খাবার কিনলো আর তার প্রিয় পথসঙ্গী হিসেবে নিয়ে নিল কিছু পান। অনেক যেখানেই বেড়াতে যান না কেন, পান না হলে তার আবার সবকিছু ঠিকঠাক হয় না। তারপর সবকিছু কিনে নিয়ে আবার সে বাসে উঠল। গাড়িটা এখন রওনা হওয়ার জন্য প্রস্তুত। অনেক তার ঘড়িটার দিকে তাকালো, সকাল 7:45। এমন সময় বাসটা হর্ন দিয়ে শুরু করলো তার যাত্রা। অনেকও আনন্দে তার সিটে গা এলিয়ে দিয়ে ভাবতে শুরু করলো অনেকদিন পরে তার গ্রামের বাড়িতে গিয়ে কি করবে, কোথায় যাবে, এইসব। গাড়িটা চলছে তার আপন গতিতে, কিন্তু অনেকের যেন মনে হচ্ছে আরো জোরেও তো চলতে পারে গাড়িটা। এরকম 7-5 ভাবতে ভাবতে অনেক খানিকটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল। এদিকে চলতে চলতে অনেকটা পথই এগিয়ে গেছে গাড়িটা। অনেক অপেক্ষা আর উৎকণ্ঠার মাঝে ঘুমটা বেশ উপভোগ করছে। হঠাৎ করে তার মনে হলো কেউ যেন ডাকছে তাকে অনেক দূর থেকে। ডেকেই আবার মিলিয়ে গেল। কে ডাকলো তাকে এটা ভালোভাবে বুঝতে চোখ খুলে এদিক ওদিক তাকালো, আর তাকিয়ে যা দেখলো তাতে তার হাসিয়ে পেল। বাসের সুপারভাইজার টিকিট চেকিং এর জন্য তার পাশে দাঁড়িয়ে তাকে ডাকছে। স্যার, এক্সকিউজ মি স্যার, স্যার আপনার টিকিটটা একটু দেখান। কোথায় রাখলাম? ও হ্যাঁ, এই নিন। দিলেন তো মিষ্টি ঘুমটা ভাঙিয়ে। সরি স্যার, আপনি কোথায় নামবেন? শাহজাদপুর বিসিকের মোড়। ঠিক আছে স্যার, কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে বলবেন। ঠিক আছে ঠিক আছে, আপনি একটু ওই জানালার পর্দাটা ভালো করে বেঁধে দিন তো। ঠিক আছে স্যার, দিচ্ছি, আপনি কোনো চিন্তা করবেন না। ওকে, থ্যাংক ইউ স্যার। সুপারভাইজার পর্দা বেঁধে দেওয়াতে সমস্ত প্রকৃতির চলমান দৃশ্য দেখতে আরম্ভ করলো অনেক। বেশ ভালোই লাগছে তার। ইটের ভাটা, ধানের জমি, ডোবা পুকুর সব পেছনে ফেলে এসে এগিয়ে চলেছে। চোখ জড়িয়ে যাচ্ছে তার। হঠাৎ বাসটা থেমে পড়ল। চোখ ফিরিয়ে দেখে বোঝা গেল সেটা চন্দ্রা বাস স্ট্যান্ড। সেখান থেকে কিছু যাত্রী উঠছে বাসে। 5 মিনিট থেমে থাকলো বাসটি, তারপর আবারও হর্ন দিয়ে চলতে শুরু করলো বাসটা। এতক্ষণ অনেকের পাশের সিটটা খালি ছিল। তারপর হঠাৎ একজন মেয়ে উঠে এসে অনেককে বলল সরে বসতে। অনেক কিছু বুঝে ওঠার আগেই সে মেয়েটি বসে পড়ল সিটে। মেয়েটিকে বেশ কর্কশ মনে হলো অনেকের। একটু ভালো করেও তো সরে বসতে বলতে পারতো। অনেক আর কথা না বাড়িয়ে আবারও জানালা দিয়ে বাইরের দৃশ্যে মনোযোগ দিল। অবাক হয়ে দেখতে লাগলো সে চলমান দৃশ্য, আর ভাবতে শুরু করলো কখন গিয়ে পৌঁছবে সে। চলতে চলতে খানিকটা সময় পার হয়ে গেল। সবাই নিশ্চুপ, শুধু রাস্তায় চলাচলকারী গাড়ির শব্দ কানে আসছে অনেকের।
দেখতে দেখতে অনেকটা পথে চলে এলো গাড়িটা। একে তো হাইওয়ে, তার উপরে রাস্তায় তেমন জ্যামও নেই, শাঁ শাঁ করে চলছে বাসটা। আশেপাশের দোকানগুলোর নেম প্লেট দেখলো অনেক। টাঙ্গাই লেলেঙ্গা। আর খুব বেশি সময় লাগবে না বাড়ি পৌঁছতে। আর একটু পরেই যমুনা বঙ্গবন্ধু সেতু। হঠাৎ করে খেয়াল করলো মেয়েটি ওকে ডাকছে। তারপর কথায় কথায় জানতে পারলো মেয়েটির নাম ইথার। আপনি কোথায় যাচ্ছেন ইথার? আপনি কোথায় যাচ্ছেন বলুন তো? ও আচ্ছা, অপরিচিত কাউকে গন্তব্য বলবেন না বুঝি? না ঠিক তা না, মানে না ঠিক আছে, আমি শাহজাদপুর যাচ্ছি, ওখানেই আমার বাড়ি। বিসিকের মোড়ে নামবো। আমি সিরাজগঞ্জ রোডেই নেমে যাব। বাড়ি কি শাহজাদপুরেই? না, ওখানে নেমে একটু ভিতরে যেতে হবে, বেশ খানিকটা পথ, পরজনে গ্রামে। সিরাজগঞ্জ রোডে বোধহয় আপনার বাড়ি না, রাইট? হ্যাঁ, আমি যাব সলঙ্গা। ও, আপনি কি জানেন বন্যা শুরু হয়েছে? কি বলছেন? জানি না তো। শুনলাম বন্যার পানি নাকি কাল রাত থেকে বাড়তেও শুরু করেছে। সে কি? তাহলে তো এবার বাড়িতে গিয়ে পানিতে থাকতে হবে। সেতুতে উঠলেই দেখবেন নদী একেবারে উথাল পাথাল। সাঁতার জানেন নিশ্চয়ই? জানি, তবে সেটা যতক্ষণ পায়ের নিচে মাটি থাকে ততক্ষণ। তারপর বুঝতেই পারছেন, হাবুডুবু। বাহ, বেশ দক্ষ সাঁতারু তো আপনি। থ্যাঙ্কস। দুজনেই শব্দ করে হেসে ওঠে। গাড়িটা এখন যমুনা বঙ্গবন্ধু সেতুর উপরে উঠে গেছে। ইথার এবং অনেক যমুনার বিশাল জলরাশির গভীরতা ভেবে চলেছে চোখ দিয়ে। যমুনা সেতুর উপর দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেতে সময় লাগে আনুমানিক 11 মিনিট। আজ বোধহয় তার থেকে কম সময় লাগলো। যাই হোক, সেতু পার হওয়া মাত্র তারা সিরাজগঞ্জের মধ্যে প্রবেশ করলো। মজা এবং তার সাথে উৎকণ্ঠাও বাড়তে লাগলো অনেকের। হঠাৎ করে মনে হলো এত দূর যখন চলে এসেছে তখন আরো কিছুক্ষণ দেখতে দেখতেই চলে যাবে। সাথে আবার সুন্দরী তরুণী। যদিও সে আর কিছুক্ষণ পরেই নেমে পড়বে বাস থেকে, তাই সময় নষ্ট না করে অনেক এবং ইথার কথার খই ফুটিয়ে চলল। বাসও চলতে লাগলো তার গতিতে। কথার রেশ না কাটতেই বাসটা ব্রেক বসাল। প্রথমে অনেক বুঝতে না পারলেও পরে বুঝলো গাড়ি সিরাজগঞ্জ চলে এসেছে। ততক্ষণে ইথার তার ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামার জন্য তৈরি। এবার বিদায় নেওয়ার পালা। চলি তাহলে, আবার দেখা হবে। তাহলে বলছেন দেখা হবে? অবশ্যই। এতটা শিওর? কোথায় দেখা হবে? কোনো এক অনাকাঙ্ক্ষিত জায়গায়। তাহলে ভীষণ খুশি হব। ইথার অনেকের কাছ থেকে বিদায় নিয়ে বাস থেকে নেমে পড়ল। অনেক জানালা দিয়ে দেখলো ইথার বাস থেকে নেমে একটি সিএনজি অটোরিকশা ঠিক করে তাতে ব্যাগগুলো তুলে দিল। যাওয়ার আগে হাত নেড়ে টাটা করলো অনেককে। অনেকও তাই করলো। বাস আবারও চলতে শুরু করলো। তবে সুপারভাইজার জানালো একটু পরেই একটা হোটেলে যাত্রা বিরতি দেওয়া হবে। কথা মতোই বাস একটু একটু করে এগিয়ে একটা হোটেলের সামনে থামলো। অনেক যাত্রী বাস থেকে নেমে পড়লো। কেউ বাথরুমে যাচ্ছে, কেউ বা আবার নাস্তা করবে বলে হোটেলের ভেতরে ঢুকছে, আবার কেউ বাইরে পায়চারি করছে, কেউ কেউ আবার সিগারেটে মৃদু টান দিতে দিতে নায়কের মতো অন্য বাসের সুন্দরী মেয়েদের দেখছে। এসব দেখে অনেকের মনে হলো নিচে থেকে একটু ঘুরে এলে মন্দ হয় না। হাতে করে সে তার পানের প্যাকেট নিয়ে বাস থেকে নামলো। পান মুখে দিতে গিয়ে অনেকের মনে হলো পান খাওয়ার আগে একটু চা পেলে মন্দ হতো না। তারপর হোটেলের সামনে চায়ের দোকান থেকে সে আয়েশ করে 1 কাপ গরুর দুধের চা খেল। এরপরে বেশ আরাম করে পানটা মুখে দিয়ে হাঁটতে হাঁটতে আশেপাশে প্রকৃতির শোভা দেখতে লাগলো। দেখতে দেখতে 20 মিনিট পেরিয়ে গেল, বাস ছাড়ার কোনো নাম নেই। বিরক্ত হয়ে অনেক ঘড়ির দিকে তাকালো। ঘড়ির কাঁটা যখন 11টা ছুঁই ছুঁই করছে তখন হর্ন দেওয়া শুরু করলো বাসের ড্রাইভার। যাত্রীরা বাসে ওঠার পর সুপারভাইজারের চেকিং শেষে বাস আস্তে আস্তে আবার চলতে শুরু করলো। অনেক ভাবছে ঠিকঠাক মতো বাস চললে 1 ঘন্টার মধ্যে শাহজাদপুর পৌঁছে যাওয়া যাবে। আর দেরি সইছে না অনেকের। এদিকে হাইওয়েতে বাস ছুটছে তার আপন গতিতে। দুপুর 12টা 15 মিনিটে
বাসের গতি কমিয়ে এলো হঠাৎ করে। ড্রাইভার ব্রেক কষল। শাহজাদপুর বিসিক বাস স্ট্যান্ডে এসে বাসটা দাঁড়ালো। অনেক খুঁজে পেল তার গন্তব্যের স্বাদ। এক লাফে বাস থেকে নামলো সে। কতদিন পর নিজের এলাকায় বুক ভরে নিঃশ্বাস নিল অনেক। এরপর রাস্তা পার হয়ে হাঁটতে শুরু করলো। হঠাৎ করে তার মনে হলো সামনেই তো আমির চাচার চায়ের দোকান, একবার দোকানটা হয়েই যাবে নাকি। এক সময় ওখানে বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে। যেই ভাবা সেই কাজ, দোকানের দিকেই পা বাড়ালো সে। চায়ের দোকানের সামনে গিয়ে অনেক সত্যি হতভম্ব হয়ে গেল। আরে সবাই তো এখানেই, জলিল, বিলাস, চয়ন, ফয়সাল, পাগলা সুমন, জসিম সবাই আছে। তারপর কাউকে কিছু বুঝতে না দিয়ে চুপি চুপি অনেক চায়ের দোকানে ঢুকে পড়ল। আরে কি আসছে দেখ, অনেক ভাই। কি রে ভাই, মনে আছে আমাদের কথা? আসারই বা কি দরকার আছিল? দোস্ত আসলে মানে না হইছে, আর কাসু মাসু করতে হবে না। আচ্ছা তোর কি আমাদের কথা ভুলেও মনে হয় না? তা মনে হবে কেন? উনি তো এখন ঢাকা শহরের বড় কর্তা, ব্যস্ততার অবতার হয়েছেন তিনি। দেখ দোস্ত, তোরা আমায় ভুল বুঝিস না, আসলে আমি চাকরি নিয়ে খুবই ব্যস্ত। আর বলতে হবে না, দুনিয়ায় আর তো কেউ চাকরি বাকরি করে না, তুই একাই চাকরি করিস। বছর খানিক পর এসে ভদ্রতা জানিস। কি খাবি বল? এতক্ষণ যা খাওয়ালি, আবার খাওয়ার রুচি আছে বেটা? না মামা, তা হবে না। তোরে আমরা খুব ভালোবাসি, কাজী গালাগাল থেকে তোর রক্ষা নাই, খাওয়াই লাগবে। পরে না হয় আমির ভাইয়ের টোস্টার চা। তথাস্তু, সবই তোদের ইচ্ছা, চল। অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হলে যে মধুর অত্যাচার সহ্য করতে হয়, তাই সহ্য করতে হলো অনেককে। সবাই ওর নাজেহাল অবস্থা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। পাগলা সুমন, যার নামের সাথে পাগলা যুক্ত হয়েছে, বন্ধুদের মধ্যে সেই সবচেয়ে বেশি স্পষ্টভাষী। কোনো কথা তার মুখে আটকায় না, আর কোন কথা কোথায় বলতে হবে তাও তার এন্টেনার বাইরে। স্বভাব যেমনই হোক, মনটা কিন্তু চমৎকার। তাই বন্ধুরা তাকে নামের আগে ভালোবেসে বিশেষণ যুক্ত করে দিয়েছে পাগলা। যাই হোক, সবাই মিলে তুমুল আড্ডা দিচ্ছে। চায়ের কাপে ঝড় উঠে গেছে এক মুহূর্তের মধ্যে। একটু কমই বলা হলো, বলা উচিত ছিল ঘূর্ণি ঝড় উঠে গেছে। এ এক কথা বলে তো সে আরেক কথা বলে, কত প্ল্যান, কত প্রোগ্রাম, শেষই হতে চায় না কোনো কিছু। সবাই অনেককে ঘিরে পরিকল্পনা করছে, আর সবার থেকে আলাদা করে ভাবছে পাগলা সুমন। ভাই সবাই শোন, কি হয়েছে? আমার মাথায় জব্বর একখান আইডিয়া আইছে। কি আইছে বলতো ছাগল? ভাই এই তুই আমার ছাগল কস কেন? আমার কি তোর ছাগলের মতো মনে হয়? হ্যাঁ, ঠিকই তো দোস্ত, ও কি ছাগল নাকি? ও তো পাগল। দেখ অপমান করলে কিন্তু আর কিচ্ছু কমো না। দোস্ত না না, তুই ওকে বলতে দে। লেও ঠেলা, এবার পাগলের সাথে আরেক পাগল যুক্ত হলো। এই ওরে বলতে দে না ভাই, উল্টা পাল্টা বললে তো ওর কপালে মায়ের আছে, বুঝছ না? শোন, বন্যার পানি যেভাবে বাড়তিছে, তাতে মনে হয় দু একদিনের মধ্যে আমাদের বাজারের মাঠে ক্রিকেট খেলানো যাব না। তখন ওইখানে নৌকা বাইজ দিতে হবে না। না, এবার আমাদের দিয়ে নৌকা বাইজ দেওয়া হবে পাগলায়। পুরস্কার কি থাকবে সুমন ভাই? টোস বিস্কুট আর চা? দেখ, সব ব্যাপারে মাথা নষ্ট করে দিবি না, আগে কইতে দে। এই তোরা একটু থামতো, ওকে ভালো করে বলতে দে। এই বলতো। হ্যাঁ হ্যাঁ, অনেক, তুই শোন, তোকেই বলি। আমি ভাবতেছি তোরে নিয়ে নৌকা ভ্রমণে গেলে কেমন হয়। গুড আইডিয়া দোস্ত, আমিও আসার সময় তাই ভাবতেছিলাম, তোদের নিয়ে নৌকা ভ্রমণেই বের হবো। এখন সবাই বল, এই তোরা তোরা কে কে যাবি? তোমার যখন ইচ্ছা তখন আর নিষেধ করি কেমনে? নাও, আমি রাজি। নৌকা ভ্রমণের কথা শুনে মোটামুটি সবাই রাজি হয়ে গেল। কিন্তু আলোচনা চলতে চলতে অনেক ওজোর আপত্তিও এসে হাজির হলো, যেটা সব আলোচনাতেই হয়ে থাকে। এখানেও তার ব্যতিক্রম হলো না। আবার সবাই চায়ের অর্ডার দিল। চা খেতে খেতে ঠিক হলো সব পরিকল্পনা। নৌকা ঠিক করা থেকে তার ভাড়া ঠিক করার দায়িত্বও নিল একজন। আনুষঙ্গিক অন্যান্য জিনিসের দায়িত্ব সবাই মিলে ভাগ করে নিল। হঠাৎ করেই আমির ভাই তাড়া দিল দোকান বন্ধ করবে বলে।
কথায় কথায় অনেক সময় গড়িয়ে গেছে এদিকে। সবাই মিলে চা খেয়ে দোকানের বিল মিটিয়ে বাইরে এসে দাঁড়ালো। অনেক ঘড়ির দিকে তাকালো, দেখলো 2:10। ঠিক হলো 4টার মধ্যেই তারা নৌকো নিয়ে বের হয়ে পড়বে। এখন সবাই বাড়ির উদ্দেশ্যে চলতে শুরু করলো। যাদের দায়িত্ব বেশি তাদের আগেই ছেড়ে দেওয়া হলো। অনেকের সাথে থাকলো 2 জন। ওখান থেকে অনেকের বাড়ি পৌঁছতে লাগবে 8 ঘন্টার মতো। দেরি হবে জেনেও সে ভ্যান গাড়ি পছন্দ করলো, তাতে আশেপাশে সবকিছু দেখতে দেখতে যাওয়া যাবে। তারপর 3 জন মিলে চেপে বসলো ভ্যানের উপরে, চলতে শুরু করে দিল সেটা। এদিকে সে যে বাড়িতে আসছে এ খবরটা বাড়ির কাউকে বলেনি, সারপ্রাইজ দেবে বলে। অন্য সময় রাস্তার দুপাশে শুকনো মৌসুমে নানা রকম ফসলাদি দেখা যায়, কিন্তু এবার ঠিক তার উল্টো। দুপাশে থই থই করছে পানি, মনে হচ্ছে এক সমুদ্র পানির মধ্যে সর্পিল আকারের রাস্তাটি এঁকে দিয়েছে কেউ। দেখে অনেকের মনটা কেমন যেন হয়ে উঠল। সে ভাবলো তাহলে মনে হয় তাদের বাড়ির পেছনটাতে পানি উঠে গেছে। এবার খানিকটা চিন্তার মধ্যেই পড়ে গেল সে। তারপর চলতে চলতে ডান পাশের পানির দিকে তার চোখ গেল। বিশাল এলাকা জুড়ে অথই পানি, কিন্তু একেবারে স্থির, কোনো ঢেউ নেই। কিন্তু হঠাৎ এটা কি হলো? শান্ত পানিতে আচমকা একটা বড় ঢেউ দেখতে পেল। এমনটা সাধারণত পানির উপর দিয়ে যদি কোনো বড় নৌযান যায় তখন দেখা যায়। এ পানিতে মোটামুটি নৌকা চলতে পারে, কিন্তু কিন্তু আশেপাশে তো কোনো নৌকা নেই, এমনকি কোনো ভেলা পর্যন্ত নেই, শুধু পানি আর পানি। পানির ঢেউ শান্ত হতেই আশ্চর্য হলো অনেক। পানির ভেতরে কেমন যেন একটা আলো দেখতে পেল অনেক। দেখে মনে হলো এ যেন চাঁদের আলো। কিন্তু এই ভর দুপুরে চাঁদ দেখতে পাওয়া তো পাগলের প্রলাপ বকার মতোই। সে এতটাই অবাক হলো যে কথা বলতে পর্যন্ত ভুলে গেল। ভুল দেখছে না তো? একটু ধাতস্থ হয়ে পাশ ফিরে বন্ধুদেরকে জানালো ব্যাপারটা। এ চয়ন, দেখ দেখ, পানিটার মধ্যে চাঁদের আলোর মতো কি যেন একটা দেখা যায় না? এই জন্যই তোরে বলছিলাম পাগলা মনের পাল্লায় পড়িস না, দেখলি তো তোর মাথাটাও গেছে। তুই তো আমাদের সাথে চাই খেলি, পরে একটা পান খেয়েছিস অবশ্য, কিন্তু পানের মধ্যে অন্য কিছু দিয়ে খাসনি তো? হতেও পারে পাগলটা নিয়ে গিয়ে খাইয়েছে কিনা, দোকানদারও ভুল করে দিতে পারে। ধুর, তোরা না সত্যি কোনো কথাই সিরিয়াসলি নিস না বেটা। একটা কথা বললাম আর মজা করে উড়িয়ে দিলি। আচ্ছা দোস্ত, দিনের বেলায় সূর্যের আলো পানিতে পড়লে চোখ দিয়ে ঠিক মতো দেখা যায় না, আর তুই দুপুর বেলায় চাঁদের আলো দেখছিস? তোর মাথাটা বাড়ি পৌঁছতেই নষ্ট হয়ে গেল নাকি? অনেকদিন পর গ্রামের বাড়ি এলে এমনই হয়, গ্রামের বন্যার পানিও ইয়ার কি মারে। সত্যি কিছু একটা দেখেছে অনেক, কিন্তু কাউকেই বিশ্বাস করাতে পারল না সে। হতাশ হয়ে আবারও জিনিসটাকে দেখার চেষ্টা করল, কিন্তু কিছুতেই আর সেই আলোর দেখা পেল না। ব্যাপারটা কি হলো চিন্তা করেও কোনো কুল পেল না অনেক। বন্ধুদের খোঁচাখুচিতে আবারও স্বাভাবিক হয়ে গল্পে মেতে উঠল, কিন্তু মন থেকে কিছুতেই ব্যাপারটাকে তাড়াতে পারছে না সে। কি হলো, কেন হলো, এই প্রশ্নগুলো বারবার তার মনে ঘুরে ফিরে আসছে। এর মধ্যে ওদের ভ্যানটাও এসে গ্রামের বাজারে পৌঁছল। এক লাফে ভ্যান থেকে নামলো অনেক, সাথে চয়ন আর জলিলও নামলো। তারপর ভ্যানের ভাড়া মিটিয়ে বাজারের মধ্যে ঢুকলো ওরা। এই বাজারের ভিতর দিয়েই অনেকের বাড়ির রাস্তা। বাজারে ঢুকতে না ঢুকতেই অনেক পরিচিত মুরব্বীদের সাথে দেখা হয় তার। সালাম আর কুশলাদি জিজ্ঞাসা করতে করতেই অনেকের অবস্থা খারাপ। 2 ধাপ যেতে না যেতেই দাঁড়াতে হচ্ছে। তারপর তড়ি ঘড়ি করে কোনো রকমে পাশ কাটিয়ে 2 বন্ধু সহ হারু কাকার পানের দোকানের দিকে হাঁটতে থাকে। হারু কাকা হলো এই গ্রামের বিখ্যাত পান বিক্রেতা। শুধু নিজের গ্রামে নয়, আশেপাশের 10 গ্রামেও হারু কাকার পানের অনেক সুনাম আছে। এলাকার ছেলে, বুড়ো, বৃদ্ধা, তরুণীদের মধ্যে খুব কমই মানুষ পাওয়া যাবে যে হারু কাকার পান খায়নি। এমনকি অনেকের যাত্রাপথে বা বেড়াতে বেড়াতে পান খাওয়ার অভ্যাসটাও হয়েছে হারু কাকার কারণে।
এতদিন পরে গ্রামের বাড়িতে এসে পার না খেয়ে বাড়িতে চম্পট দেওয়ার ইচ্ছা নেই অনেকের। কাকা কি খবর, কেমন আছেন? শরীর ভালো তো? কে? আরে বাবাজি, কখন আসছো? কতদিন পরে দেখা কত? তা কোথায় This track was downloaded from FusionBD.com. গেলে? আমি তো এখন ঢাকায় চাকরি করি কাকা, আর ওখানেই থাকি। জোয়ান হয়েছো, চাকরি বাকরি তো করবাই, তাই বলে বাড়ি ঘরে না আসলে কি চলে বাবা? এই যে দেখো, সবাই যেন কিরাম ধূপধাপ করে মরে যাচ্ছে। কখন শুনবা তোরে হারু কাকু আর নেই? এই জন্যই আমি আসি না কাকা, আপনারা খালি মরার কথা বলেন। কে কখন মরবে এটা কেউ জানে? আপনার আগে তো আমিও মরে যেতে পারি, তাই না? ও আল্লাহ, তা হবে কেন? তোমরা হলে কি শোনার ছেলে, তোমরা মরার আগে আমরা মরবো। এই দেখো আবারও কত দূর থেকে এলাম, কই আপনার হাতের একটু পান খাবো, তা না আপনি মরার কথা বলছেন। এখনো বাড়িতেই যাইনি। ছি 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 বাবা, আমার তো খেয়াল নাই। আচ্ছা দিচ্ছি, ফস করে দিচ্ছি। তা কয়দিন থাকবো বাবা? বেশি দিন না তো, 3 দিন ছুটি তো পাই না। আচ্ছা, এই নাও স্পেশাল পান। তা যে কয়দিন আসো এদিকে একটু আসো, একটু গপ্প সপ্প করবা না? সেটা আর বলতে হবে না কাকা, এই টাকাটা রাখেন। কিসের টাকা? আমি তো বাবাজি তোমার কাছে কোনো টাকা পাইনি। আচ্ছা পানের দামটা রাখেন। বাবাজি তুমি কি আমারে অপমান করতেছো? এতদিন পর বাড়িতে আসিছো, তোমার যে কয়টা পান খাতে ইচ্ছা হয় খাও, টাকা দেওয়া লাগবে কেন? কিন্তু কাকা রাখেন তো। আর বেশি কথা কবা না তো, 2 দিনের ছেলে চাকরি বাকরি করে টাকার গরম দেখাচ্ছ। আচ্ছা বাবা, আচ্ছা দিব না। বাড়ির দিকে গেলাম। কাকা বিকেলে তো দোকান খোলা থাকবে আপনার, না? হ্যাঁ থাকবো, আমি না থাকলেও আবার ছোট বেটা থাকবে না। তুমি আসিও। পানটা মুখের ভেতর পুরে দিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করে অনেক। জলিলার জন সেখান থেকে বিদায় নেয়। পানটা খেয়ে অনেকের মনটাই পুলকিত হয়ে গেল। তারপর দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে সে স্কুল মাঠ পর্যন্ত পৌঁছে গেল 5 মিনিটে। অনেক দিন পর বাড়িতে আসা বলে আশেপাশের বাড়ির অনেকেই ভালো মন্দ জিজ্ঞাসা করছে। সবার সাথে কথা বলতে বলতেই বাড়ির দরজার সামনে চলে এলো অনেক। নক করতে দরজা খুলে দিল অনেকের চাচি। দরজা খুলতে চাচির চোখ কপাল উঠে গেল। কোন রকম খবর টবর ছাড়া এভাবে অনেককে দেখার জন্য আসলেই তিনি প্রস্তুত ছিলেন না। বোমা, ভূত দেখতেছি না তো? কি মনে হয়? কেমন আছে চাচি? বোমা সত্যি তো আনু, একদিন পরে তো চাচির কথা মনে হইলো। কেমন আছিস বাবা? তোর মা কেমন আছে? সব খবর ভালো তো? আস্তে আস্তে চাচি, একেবারে এতগুলি প্রশ্ন, একটু ভেতরে আসতে দাও, তারপর এক এক করে সব প্রশ্ন তোমার জিজ্ঞেস করো। ওরে বাবা, ভুলে গেছি রে বাবা, মেলা দিন পরে তোরে দেখে খুশিতে সব ভুলে গেছি। ভেতরে আয়, ভেতরে আয়। ব্যস্ত হয়ে না তো চাচি? আরে বাবা, ঘরে গিয়ে জামা কাপড় ছেড়ে লুঙ্গি পরে নে, হাত মুখ ধো, আমি দেখি কবুতরের মাংসটা রান্না করি। আচ্ছা তুই আসবি, একটু খবর দিয়ে আসবি না? ব্যস্ত হয়ে না তো চাচি, বাসায় যা আছে ও দিয়েই হবে, আমি আবার বেরোবো একটু। এটা কেমন কথা হলো? তেমন তো কিছুই নাই, বেগুন ভাজা, ডাল আর 5 মিশালি ছোট মাছের চচ্চড়ি। কবে থেকে যে 5 মিশালি ছোট মাছ খাই না চাচি, ওতেই হবে চাচি, আর কিছু করতে হবে না তোমার। আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দাবার বাইরে দিই। চাচি, চাচা কই দেখছি না যে? আর বলিস না, সকালবেলা দবির ভাইয়ের সাথে সিরাজগঞ্জ গেছে, চলে আসবে না। অনেকের দেরি করলো না। কোন রকমে ব্যাগটা ঘরে রেখে কাপড় চোপড় বদলে টিউবওয়েলে হাত মুখ ধুতে গেল। ঘাড়ে গামছা আর পরনে লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি। চাচা আসার আগেই ওকে বাড়ি থেকে বেরোতে হবে। অনেকের চাচা আবার খুবই বজ্জাগী মানুষ। এতদিন পরে বাড়িতে এসেই বন্ধুদের সাথে নৌকা ভ্রমণে যাবে শুনলে চাচা একেবারে একটা কুরুক্ষেত্র বাঁধাবে। এদিকে ভীষণ খিদেও পেয়েছে ওর। ইতিমধ্যে আবার চাচি তার হাতের বেগুন ভাজা, মসুর ডাল আর ছোট মাছের চচ্চড়ি এনে দিলেন। এগুলো দেখেই অনেকের খিদে আরো দ্বিগুণ বেড়ে গেল। তারপর হাত মুখ ধুতে গিয়ে আবারও সে আলোকটা দেখলো অনেক, তবে এবার বালতিতে তুলে রাখা পানির মধ্যে। অনেক এবার আরো বেশি অবাক হয়ে গেল। রাস্তার পাশে বন্যার পানিতে যেই আলো সে দেখেছে সেটা হয়তো চোখের ভুল ছিল, কিন্তু এবার তো আরো কাছ থেকে। আচ্ছা, কি হচ্ছে এসব তার সাথে? এসব কি শুধুই সেই দেখছে, নাকি অন্য কারো নজরেও পড়ছে?
সেই টিউবওয়েল থেকে খানিকটা পানি মগে নিয়ে ছুড়ে দিল বালতির মধ্যে। আর সাথে সাথে সে অদ্ভুত আলোটা মিলিয়ে গেল। ভারী দুশ্চিন্তায় পড়ে গেল অনেক। এর মধ্যে আবার চাচি ডাকতে লাগলো খাবারের জন্য। অনেক চাচিকে আলোর কথা জিজ্ঞাসা করল, কিন্তু চাচি হেসেই উড়িয়ে দিল। এদিকে অনেক বুঝে গেছে কাউকে সরাসরি না দেখালে এমন অদ্ভুত আলোর কথা কেউই বিশ্বাস করবে না, কিন্তু চিন্তাটা তার মাথা থেকে গেল না। বন্ধুরা, এতক্ষণ আমরা আজকের কুয়াশার মূল কাহিনীর প্রথম পর্ব শুনলাম, যেখানে আমরা দেখলাম যে অনিক নামে একটি ছেলে তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে যাচ্ছে এবং বাসে করে সে যাচ্ছে এবং বাসের মধ্যে তার একটি মেয়ের সঙ্গে, ইথান নামে একটি মেয়ের সঙ্গে আলাপ হয় এবং সে যখন গিয়ে পৌঁছয় তার গ্রামের বাড়িতে, অর্থাৎ তার গন্তব্যে, সেখানে তার বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়। এবং আমরা জানি যে সিরাজগঞ্জে বর্ষাকালে ম্যাক্সিমাম সময় খুব বন্যা হয় এবং বন্যায় প্রচুর পানি থাকে। আর সেরকমই একটা বন্যার সময় সে গেছিল তার বাড়িতে এবং দেখা যাচ্ছে যে তার বন্ধু বান্ধবকে সেটা প্ল্যান করে ফেলে যে নৌকা দিয়ে ঘুরতে বেরোবে। কিন্তু এই ফাঁকে সে পানিতে, বাড়িতে যাবার সময় হঠাৎ পানিতে একটা চাঁদের আলো, দিনের বেলা চাঁদের আলো দেখতে পায় এবং সে প্রথমে বুঝতে পারে না যে সে কি দেখছে আসলে। তারপর সে যখন তার বাড়িতে আসে, মুখ ধুতে যায়, বালতির মতো সে সেরকম একটা আলো দেখতে পায়, পানির মতো সে শুধু দেখতে পাচ্ছে আলো। এই আলো কি কোত্থেকে এলো? আমার মনে হয় আলোর সঙ্গে একটা কোনো গাঢ় সম্পর্ক আছে আজকের কাহিনী, এবং এই আলোর থেকে হয়তো কোনো রহস্যের ব্যাপার রহস্য আমরা দেখতে পাচ্ছি, কিছু একটা আছে এর আড়ালে। হাত মুখ ধুয়ে রান্নাঘরের দিকে গেল সে। এতক্ষণ আলোর ভাবনায় তার যে তাড়াতাড়ি বেরোতে হবে এটা সে বেমালুম ভুলে গিয়েছে। হঠাৎ করে ঘড়ি দেখল সে, আর একটু পরেই তো বন্ধুরা চলে আসবে আর চাচা আসার আগেই বেরোতে হবে। এই কথাটা মনে হতেই সে আরাম করে খাওয়ার বদলে গোগ রাশি গিলতে লাগলো। ওদিকে অনির খাওয়ার ধরন দেখে চাচি বকাবকি শুরু করে দিল, কিন্তু অনেক পরে এসে কথা বলবে বলে তাড়াতাড়ি হাত ধুয়ে উঠে পড়ল। বেরোবার আগে চাচার ছোট টর্চটা নিয়ে বের হলো অনেক। কিছুটা সামনে গিয়ে দেখলো তার বন্ধুরা একটা বট গাছের নিচে বসে সময় গুনছে, আর ওদের নৌকাটাও ঠিক 4টার সময় নদীর ঘাটে আসবে বলে ঠিক ছিল, কিন্তু নৌকা তখনও এসে পৌঁছয়নি। নৌকার এখনো কেন খবর নেই, কে ঠিক করেছে, যে ঠিক করেছে সে একটা অপদার্থ, এসব নিয়ে ছোটখাটো একটা হল্লা লেগে গেল নিজেদের মধ্যে। কি রে, এখনো নৌকা নাই? ব্যাপারটা কি? আসবে আসবে, জাহাজ নিয়ে আসবে। যারা ঠিক করছে তারা নৌকায় তুষ্ট না, তারা জাহাজ ঠিক করে নিয়ে আসবে। তাই তো, বিলাস আর ফয়সাল কোথায়? ওরা আসবে না? সেটাই তো কথা, ওদের তো আগেই নৌকা নিয়ে চলে আসার কথা। আরে কইলাম না ওরা জাহাজ নিয়ে আইব। চুপ করতো মাথা মোটা, সব ব্যাপারে তোর নাক গলানোর কি দরকার? চুপ করে থাকা যায় না? আর একটা কথা বললে তো তোমরা ভেঙে দেবো। টেনশনে আছি এমনি, তার মধ্যে তোর পিত্তি জ্বালানো বকবকানি। এই তোরা কি শুরু করলি? তোরা কি ঠান্ডা মাথায় কথা বলতে পারিস না? একে তো লেট হয়ে যাচ্ছে। আচ্ছা শোন, এই ওরা কি যাবে আমাদের সাথে? ফয়সালের তো নৌকা নিয়ে আসার কথা, আর বিলাস তো বলেছিল ও যাবে, তারপরের খবর আমি জানি না। এই আচ্ছা ঠিক আছে, শোন তোরা একটু এখানে থাক, আমি একটু পাগলাকে নিয়ে বাজারে যাব, কিছু পান কিনবো আর কিছু খাবার টাবার। এর মধ্যে যদি ওরা চলে আসে তাহলে? তাইলে আর কি, তোরা চলে যাস। ভাড়া গর্দব কোথাকার। এই তুই আবার কথা কস? এই আবার? আমাদের বেশি দেরি হবে না, যাবো আর আসবো। অনেক বাজারে গিয়ে হারু কাকার দোকানের সামনে হাজির হলো। দোকানে তার ছেলে নয়, হারু কাকাই বসেছিলেন। অনেককে দেখে কাকা বেশ গদগদ হয়ে গেলেন। অনেক তাকে 5-7টা পান বানাতে বলে পাগলা সুমুলকে নিয়ে পাশের দোকানে গেল কিছু খাবার কিনতে। সে কিছু বনরুটি আর কলা কিনল। গ্রামের দোকানে এর থেকে ভালো কিছু পাওয়াও গেল না। আর এইসব কেনাকাটা সেরে আসতে আসতে হারু কাকার পানও বানানো হয়ে গেল। এবার আর অনেক ছাড়ল না, পানের দাম হারু কাকাকে দিয়েই ছাড়ল। তারপর হন্তদন্ত হয়ে ছুটতে শুরু করলো নদীর ঘাটের বট গাছের দিকে।
দেখতে দেখতে বিকেল 5টা হয়ে গেল। বটগাছটার কাছে পৌঁছতেই তারা দেখলো দূরে একটা ছই দিয়া নৌকা আসছে। কাছে আসতেই দেখা গেল ওটা ওদেরই নৌকা। নৌকা ঘাটে ফেরার পর শুধু বিলাস নামলো নৌকা থেকে। ফয়সালকে জিজ্ঞেস করতেই ও জানালো ফয়সালকে ওর বাবা দোকানের কাজে সিরাজগঞ্জ পাঠিয়েছে। তারপর ফয়সালকে সবাই গালাগালি করতে করতে নৌকায় উঠে বসলো। হঠাৎ অনেক খেয়াল করলো পাগলা সুমন দূরে গিয়ে রাগে ফুঁসছে। অনেক খুব অবাক হয়ে গেল, সুমনের আবার কি হলো? এই পাগলা, তুই ওখানে কি করছিস? আমি যাবো না, তোরে যা। কি হলো তোর? তুই তো প্ল্যান করলি নৌকা ভ্রমণের, এখন তুই যাবি না মানে? তখন কি জানতাম নাকি ফয়সালটা এমন বিদ্রোহ করবে? আরে বাবা, ও কি করবে? ওর বাবাই তো ওকে সিরাজগঞ্জে পাঠিয়েছে। ওইসব বাজে কথা। বেটা ভয় পাইছে, কইলাম কিছু হবে, অনেকে আছে না। বেটা ভরসাই করতে পারে না। কি এইসব আবল তবল বলছিস? কিসের ভয়? এই জন্যই ব্যাটারে আমি দেখতে পারি না, সব সময় তীরে এসে জড়ি ডুবাবে। থাম তো জলিল। সুমন, সুমন, তুই না এলে দোস্ত আমি ভীষণ রাগ করবো। তোর এইসব খাম খেলে আমার ভালো লাগছে না, চল। আমি নৌকার ধারে বসবো না, মাঝে বসবো। সে কথা প্রথমে বললেই হয়তো, এত নাটক করার কি দরকার ছিল? তারপর সবাই নৌকায় উঠে বসে। পাগলা সুমনের কথা মতো তাকে নৌকার মাঝেই বসতে দেয়া হলো। নৌকায় উঠে বসেই ঠিক করলে ওরা কত দূর যাবে। মাঝিকে বলা হলো। মাঝিও মাথা নেড়ে শিষ্যকে দাঁড় মেরে পাড় থেকে নৌকা সারানোর নির্দেশ দিল। অনেকও দাঁড় ধরে তাকে একটু সাহায্য করলো। ছই দেয়া নৌকার ভেতরে পাটি পেতে সুন্দর একটা বসার জায়গা আছে। খাবার দাবার ছইয়ের ভেতরে রেখে অনেক সিনেমাটিক পোজে দাঁড়ানো এই ছইয়ের উপর হাত দিয়ে বেশ ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে। অনেক একটা পান বের করে মুখে দিল। বন্ধুদেরকেও সাধলো, কিন্তু কেউই এখন পান খাবে না বলে জানালো। অনেক বাদে সবাই পাটিতে বসে আসর জমিয়ে গান গাইতে লাগলো। শুধু পাগলা সুমন মাঝখানে বসে আছে গম্ভীর হয়ে। মাঝি বৈঠা মারছে আর বিড়ি করছে। এদিকে নৌকাটা অনেকের গ্রামের সীমানা অতিক্রম করে এখন বাদলবাড়ি গ্রামের মধ্যে ঢুকে পড়েছে। একটু পরেই রতনকান্দি গ্রাম। নৌকা বেশ ভালোভাবেই ছুটছে। দূরে বেশ কিছু অর্ধেক ডুবে যাওয়া বাড়িঘর দেখা যাচ্ছে। বাড়ির লোকজন সংসার টিনের চালের উপরে নিয়ে গেছে। অনেক জানে বন্যার বছরগুলোতে এরকম দুর্ভোগী হয় তাদের গ্রামের মানুষগুলো। ওরা যেই গতিতে যাচ্ছে তাতে বাঘা বাড়িতে ঢুকেই আবার ফেরত আসতে সন্ধ্যার মধ্যে নিজেদের গ্রামে ফিরতে পারবে। মাঝিকেও সেই রকম বুঝিয়ে দিল অনেক। আর এদিকে মাঝিও ওদের সাথে একের পর এক গান গেয়ে চলেছে। ওদের আড্ডাটা এমন জমে গিয়েছিল যে একটা সময় ওরা ভুলেই গেল যে সময় কতটা গড়িয়েছে। তারপর যখন হুঁশ হলো তখন দাঁড় বাবার ছেলেটি এসে হারিকেন জ্বালিয়ে দিল ওদের আসরে। অঘটনটা এর মধ্যেই ঘটে গেল। নৌকা ভুলবশত অন্য এলাকায় চলে এসেছে। আশেপাশের চেনা এলাকার কিছুই দেখা যাচ্ছে না। অনেকটাই জনমানবহীন এলাকার মধ্যে এসে পড়েছে। দূরের কোনো কিছুই এই অন্ধকারের মতো দেখা যাচ্ছে না। একটু ভয় পেয়ে গেল ওরা। আশ্চর্যের বিষয়, সবচেয়ে ভয় পেল পাগলা সুমন। কিরে, রাস্তা মনে হয় ভুল হয়ে গেল। কাকা, তুই দেখে চালাবেন না? কখন দিক বদলায় গেল বুঝতেই পারলাম না রে বাবা। বুঝতে পারলেন না মানে? ফেসলামি নাকি এটা? এই, তুই এত খেপছিস কেন? কাকা, কি করা যায় বলেন তো? কিছু একটা হবেই, আমার আশারই ঠিক হয় না এখানে। এই পাগলা, তুই এমন ভয় পাওয়া শিখলি কই থেকে রে? বাবারা, সামনে একখান ভাঙা ব্রিজ আছে। কি? ওর ধার দিয়ে গেলি সময় অনেক কম লাগবে। যাবো? না 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 না, ভাঙ্গা ব্রিজের আশপাশ দিয়ে যাওয়াই যাবে না। এই কেন? এছাড়া তো কোনো উপায় নেই। জায়গাটা ভালো না। তোর পাগলামি রাখতো। কাকা, আপনি চালান তো। আরে আমার মস্ত বড় ভুল হয়েছে।
আমার ভুল হয়েছে এখানে আসাটা। এখন হাত পা ছিঁড়ে কান। নৌকা ঘুরাইলাম। পাগলা সুমনের আচরণে সবাই খুব অবাক হয়ে গেল। সুমন খুব সাহসী ছিল, কিন্তু ভাঙা সেতুর রাস্তা ধরে যাওয়ার কথা শুনতে এভাবে আঁতকে ওঠার কারণ কেউই বুঝতে পারল না। ঘড়িতে তখন সময় সন্ধ্যা 7:30। এই সময় ওদের নিজের গ্রামের নদীর ঘাটে থাকার কথা ছিল। মাঝি নৌকা ঘুরিয়ে নিয়ে চলতে শুরু করেছে বটে, কিন্তু খানিকটা সময় পরে ওরা বুঝলো যে ওদের নৌকা তেমন এগুচ্ছে না, একই জায়গায় মনে হয় ঘুরপাক খাচ্ছে। সময় যত যাচ্ছে চারপাশটা ততই অন্ধকার হয়ে আসছে। আশেপাশে এখন ঘুটঘুটে অন্ধকার। আকাশটাও হঠাৎ এমন মেঘে ছেয়ে গেছে যে চাঁদ তো দূরের কথা, তারাও দেখা যাচ্ছে না। এই কালো অন্ধকারে আলোর একমাত্র উৎস মাঝির হারিকেন আর অনেকের চাচার সেই মিনি টর্চ। মাঝি ও তার শিষ্য প্রাণপণে নৌকাকে টেনে নিয়ে যাচ্ছে। মাঝি জানতো কাছেই একটা ভাঙা ব্রিজ আছে, কিন্তু একটু যেন আশ্চর্যজনক ভাবে নৌকাটা ব্রিজের কাছে চলে এসেছে। এতক্ষণ নৌকাটা দেখে একদমই মনে হয়নি যেটা ঠিকঠাক চলছিল। তবে কি কোনো অলৌকিক উপায়ে তারা ব্রিজের কাছে এসেছে? ব্রিজটা একটা স্ল্যাব এমন ভাবে ভেঙে আছে যেন কেউ একটু অসাবধান হয়ে নৌকা চালালেই দুর্ঘটনা ঘটতে পারে। ওদের নৌকাটা যখন সেই স্ল্যাবের কাছে পৌঁছল, মাঝে প্রস্তুতি নেবার সময় আর পেল না। ততক্ষণে নৌকার সামনের অংশ সেই স্ল্যাবের উপরে উঠে গেছে। মাঝের শীর্ষ স্ল্যাবের ধাক্কা খেয়ে সামনে পড়ে গেল। মাঝে সহ অনেকের বন্ধুদের মধ্যে চয়ন আর জলি আচমকা ধাক্কা সামলাতে না পেরে পানিতে পড়ে গেল। শুধু অনেক ছই ধরে টাল সামলিয়ে সোজা দাঁড়িয়ে দেখল পাগলা সুমন ছইয়ের ভিতরে বসে পানির দিকে তাকিয়ে থরথর করে কাঁপছে আর চিৎকার করে কি সব যেন বলছে। না 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 না, তুমি চলে যাও, চলে যাও, আমার ভুল হয়েছে, আমি তোমার সাথে এমন করতে চাইনি। না, ওই পয়সা লেগে আমার মাথা নষ্ট করে দিছে। আমাকে মাফ করো, আমার কাছে এসো না, না আমাকে মাফ করো, ছেড়ে দাও আমারে। না, তুমি চলে যাও, না। পাগলা সুমনের কাণ্ড দেখে অনেক একটু অবাকই হয়ে গেল। সে কখনো এই পাগলা সুমনকে এই অবস্থায় দেখেনি। সে নদীর দিকে তাকিয়ে কি দেখছে? সুমনের চোখ ফলো করে নদীর পানির দিকে তাকাতেই অনেক দেখতে পেল সেই আলো। আকাশে চাঁদ নেই, কিন্তু অনেক স্পষ্ট দেখছে আলোটা যেন পানির ভেতরে চাঁদের আলো। কোথা থেকে আসছে এই আলো? আচমকা উত্তেজনায় অনেকের হাত থেকে টর্চটা পড়ে যায় পানিতে। এদিকে আলোটা এগিয়ে আসছে ওদের নৌকার দিকে। অনেকের কাছাকাছি আলোটা আসতেই অনেক হাতটা বাড়িয়ে আলোটা ছুটে গেল। অনেকের ছোঁয়া পাওয়া মাত্রই আলোটা দিক পরিবর্তন করে নৌকার ডান দিকে চলে আসে। এবার অনেক সোজা হয়ে দাঁড়িয়ে আলোর দিকে এগিয়ে আসে। আলোটা যত কাছে আসছে অনেক, আলোটা ততই যেন দূরে সরে যাচ্ছে। দূরে সরে আলোটা পাগলা সুমনের কাছাকাছি চলে এলো। সুমন ভয় হাত পা কুকড়ে চিৎকার করে যাচ্ছে। এবার অনেক তার হাতে রাখা পানের প্যাকেটটা আলোর দিকে ছুঁড়ে মারল। এ কি, আলোটা এবার লম্বা হচ্ছে। এবার বেশ ভয় পেয়ে গেল। আলোটা দীর্ঘ হতে হতে একটা আলোর ঝলকানির মতো চোখে লাগলো অনেকের। সে হাত দিয়ে আলো থেকে চোখ বাঁচানোর চেষ্টা করলো। ওর চোখ খুলে সে অবাক হয়ে গেল। দেখলো তার সামনে সাদা শাড়ি পরা কে যেন একটা দাঁড়িয়ে আছে। সে কল্পনাও করতে পারেনি এমন একটা দৃশ্য দেখবে। ইথার, থ্যাংক ইউ অনেক। আমি জানতাম তুমি আমাকে হেল্প করবে। কিন্তু তুমি এখানে? আমি বলেছিলাম না আবার দেখা হবে। কিন্তু তুমি এখানে এভাবে? উপায় ছিল না। ওরা আমাকে এই ভাঙা সেতুর নিচে
পুঁতে রেখেছিল। কারা? আর পুঁতে রেখেছিল মানে? সুমন আর ফয়সাল 1 মাস আগে। তার মানে তুমি? জীবিত কেউ নেই। কি হয়েছিল তোমার? আর কি করেছিল ওরা তোমার সাথে? আমার সময় নেই, আমার যেতে হবে। কথাটা বলে ইথা সুমনের দিকে হাত বাড়িয়ে দিল। আর অনেক দেখলো ইথারের নাক দিয়ে মুখ দিয়ে অঝরে রক্ত ঝরছে। শরীরে থাকা সাদা শাড়িটাও রক্তে লাল হয়ে উঠেছে, যেন শরীরটা ছিঁড়ে যাচ্ছে। আর তার উপরে সাদা কাপড়টা প্যাঁচানো করে রক্তে ভিজে উঠেছে। অনেক ভয় পেয়ে গেল। ইথা সুমনকে টেনে পানিতে নামাচ্ছে আর অঝরে কাঁদছে। অনেক কি করবে কিছুই বুঝতে পারছে না। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। দোস্ত আমার বাঁচাও, দোস্ত আমার বাঁচাও, দোস্ত আমার মেরে ফেলবে, দোস্ত দোস্ত আমার মাফ করো, আমার মাফ করো, ভুল হয়ে গেছে আমার। বাঁচাও দোস্ত। ও ক্ষমা চাইছে, প্লিজ ওকে ক্ষমা করে দাও। আমিও এভাবেই কাঁদতে কাঁদতে বাঁচতে চেয়েছিলাম। শোনেনি, আমাকে আঁচড়ে কামড়ে ছিঁড়েছে। তবুও আমার কথা শোনেনি ওরা আমার কথা। আমি কি করে ছাড়ি? আমরা একেবারে ক্লাইম্যাক্সে চলে এসেছি আজকের কাহিনীর, কিন্তু না, গল্প এখনো শেষ হয়নি, আরো একটু বাকি আছে। অর্থাৎ শেষ পর্ব আমরা শুনবো রাত। ইথা সুমনকে নিয়ে যখন পানিতে নামতে যাবে, এমন সময় সুমন অনেকের পা ধরে হ্যাঁচকা একটা টান মারল। অনেক সামলাতে না পেরে পড়ে গিয়ে নৌকায় রাখা একটা কাঠের বড় গুড়ির সাথে মাথায় প্রচন্ড একটা বাড়ি খেল। বেসামাল হয়ে পানিতে সে প্রায় পড়েই যাচ্ছিল। শেষ মুহূর্তে কেউ একজন তাকে উঁচু করে ধরে নৌকায় ধাক্কা দিয়ে ফেলল। অনেকের কোনো হুঁশ নেই, মাথায় আঘাত পাওয়া জায়গা দিয়ে গল গল করে রক্ত পড়ছে। চোখ খুলে তাকাতে পারছে না সে, বুঝতে পারছে সে অজ্ঞান হয়ে যাচ্ছে। ওর মনে হলো দূর থেকে জয়ন আর জলি ওর নাম ধরেই ডাকছে। তবে ওকে টেনে তুলল কে? তক্ষুনি মনে পড়ল ইথা জানে অনেক সাঁতার পারে না। তারপর আর কিছুই মনে করতে পারলো না, সে জ্ঞান হারালো। বমি কতবার হয়েছে? বেশ কয়েকবার। নৌকাতে থাকা অবস্থায় তো 3-4 বার করলো। আর এখন তো 3 দিন ধরে হুঁশই নাই। জ্বরটা কিছুতেই কমছে না দেখছি। কোনো কারণে কি ভয় পেয়েছে? ভয় আমরা সবাই পাইছি, এভাবে হুট করে এমন ঘটনা ঘটবে কে জানতো। সেদিন যে কি তাড়াহুড়া, বললো না পর্যন্ত কোথায় যাচ্ছে। তোমাদের চাচাজি কি পরিমাণ রেগে আছে তোমাদের উপর। আচ্ছা শুনেন, ওষুধের পাওয়ারটা আর একটু বাড়িয়ে দিচ্ছি, আর এই ইঞ্জেকশনটা দিয়ে যাচ্ছি। আশা করছি এতে জ্বরটা কমবে আর জ্ঞানও ফিরবে। আচ্ছা। সেদিন রাতে জ্ঞান ফিরল অনেকের, তবে ও সুস্থ হতে আরো 7 দিন সময় লাগলো। এই কদিনে অনেকের চাচা চাচি বা বন্ধুদের কেউ ওর কাছে ভুলেও সেদিনের কথা তোলেনি। সুস্থ এসে নিজে থেকেই জলিলার চয়নকে জিজ্ঞাসা করলো সেদিন কিভাবে ওরা ফেরত এলো। চয়ন জানালো সেদিন অনেক অজ্ঞান হয়ে যাওয়ার পরপরই ওরা নৌকায় উঠে দেখলো অনেক অজ্ঞান হয়ে পড়ে আছে এবং তার মাথা দিয়ে গল গল করে রক্ত পড়ছে। তারপর মাঝের গামছা দিয়ে কোনো মতে তার মাথাটা বেঁধে নিয়ে অন্ধকারে একেবারে অন্ধের মতো পথ খুঁজতে খুঁজতে ওরা নদীর ঘাটে এসে পৌঁছে। এর বেশি কিছু ইচ্ছে করেই চয়ন কিংবা জলিল কেউই অনেকের কাছে আর বলল না, কিন্তু ওদেরকে অবাক করে দিয়ে আচমকাই অনেক প্রশ্ন করে বসলো। দোস্ত, পাগলা সুমন কোথায়? ওকে কি পাওয়া গেছে? তুই সুমনের কথা জানলি কি করে? আমার সামনেই তো। তোর সামনেই মানে? ওকে কি জীবিত পেয়েছিস তোরা? ওকে পাওয়া যায়নি অনেক, সম্ভবত ও আর এমন কেউ ডেড বডি পর্যন্ত পাওয়া যায়নি। আর এদিকে ফয়সাল
ওর কি হচ্ছে? পাগলা সুমনের মারা যাওয়ার খবর শুনে ওর কি যে হলো, চিৎকার করে সারা গ্রাম কান্নাকাটি করেছে। ও জানতো এমন হবে, ও আগেই মানা করেছিল নৌকায় না যেতে। পাগল হয়ে গেছে ছেলেটা। এরপর নিজে থেকে পুলিশের কাছে কি যে বললো। ও আর পাগলা সুমন মিলে নাকি একটা মেয়েকে রেপ করেছে। সেই মেয়েটা সুমনকে মেরে প্রতিশোধ নিয়েছে। পুলিশ ওকে যেন হাজতে পড়ে, নইলে ওকে মেয়েটা শেষ করে দেবে। এখনো কোথায়? মানসিক হাসপাতালে। কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। অনেক ওদেরকে সবকিছু খুলে বলতে চাইলেও পারল না। ও জানে ওর কথা কেউই বিশ্বাস করবে না। শুধু ওর বন্ধুরা কেন, পৃথিবীর কেউ কি বিশ্বাস করবে? ফয়সাল আর পাগলা সুমন যে মেয়েটা সর্বনাশ করেছিল, সেই মেয়েটা ওর সাথে একই বাসে এসেছিল। কেউ কি বিশ্বাস করবে পাগলা সুমন শেষ মুহূর্তে অনেককে নিয়ে মরতে চেয়েছিল, কিন্তু সেই মেয়েটাই ওকে বাঁচিয়ে দিয়ে গেছে? না, কেউ বিশ্বাস করবে না। তার থেকে বরং চুপ থাকাই ভালো। জলিল আর চয়ন তখন পর্যন্ত জানতে চাইছে যে পাগলা সুমনের কথা অনেক কি করে জানলো। এসব ঘটনা যখন ঘটে তখন তো অনেক বেহুশ হয়েছিল, কিন্তু অনেক ওদের কোনো প্রশ্নেরই জবাব দেয় না। মাথা ব্যথা করছে বলে পাশ ফিরে শুয়ে পড়ে। তারপর জলিল আর চয়ন চলে যেতে তার মনে হলো সে জানে পাগলা সুমন এখন কোথায়। এর আরো 7 দিন পর অনেক ঢাকায় চলে যায়। যাবার পর চয়ন আর জলিলকে একটা চিঠি লিখে পাঠায়। চয়ন আর জলিল বুঝতে পারে অনেকের নীরবতার কারণ কি ছিল। এর পরেও মানুষের বাঁচতে হয়, এটাই সত্য, এটাই বাস্তবতা। শেষ হয়ে গেল আজকের কুয়াশার মূল কাহিনী এবং চমৎকার একটি গল্প। বন্ধুদের কেমন লেগেছে আমি জানি না, সেটা একটু পরে পূর্বে যারা SMS এর মাধ্যমে আমাকে জানিয়েছে তাদের অনুভূতি এবং তারা যে প্রেডিক্ট করেছে এবং তারা কি ভেবেছিল আজকের আয়োজন নিয়ে বা কি ভাবছে। তার আগে ধন্যবাদ জানাতে চাই গৌরাঙ্গ লাহিড়ী, মূল গল্পটি যিনি লিখেছেন এবং নাট্যরূপ দিয়েছেন সাকিব ফারজানা, সাউন্ডে ছিলেন খালিদ অভিনয় করেছেন এখানে অনেকের চরিত্রে। এবং যারা আমি সব কলাকুশলীর নাম আরো একবার বলে দিচ্ছি। গৌরাঙ্গ লাহিড়ী গল্পটি লিখেছেন এবং নাট্যরূপ দিয়েছেন সাকিব ফারজানা, সাউন্ডে ছিলেন খালিদ, অভিনয় করেছেন খালিদ, কুমকুম, মিলু, জাহিদ, সেতু, লাবিব, কাফি, সাকি, শাকিল ও মঞ্জু। পুরো কুয়াশা টিমকে আবারও ধন্যবাদ জানাতে চাই, কারণ টিমের সবার কাজ একসঙ্গে, মানে টিম ওয়ার্ক ছাড়াই কাজ করা সম্ভব না।